বাংলায় বিজেপি দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ, 19 জনের প্রার্থী তালিকা প্রকাশ করা হচ্ছে। নিউজ 18 বাংলার খবরে শিলমোহর তমলুক থেকে এই প্রার্থী অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কারণ আমরা দেখেছি বিজেপির প্রার্থী বিজেপিতে যোগদানের পর থেকেই তিনি বারবার চলে যাচ্ছিলেন ওইখানেই তমলুকেই তিনি বারবার প্রচার করছিলেন, জনসংযোগ সারছিলেন। বারাকপুরে আমরা দেখেছিলাম অর্জুন সিং তাকে প্রার্থী না করায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। দিল্লিতে গিয়ে বারাকপুরে প্রার্থী তালিকা ঘোষণা করা হলো প্রার্থী অর্জুন সিং। তাপস রায় কলকাতা উত্তরে যেখানে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে দল ছাড়েন এবং দল ছাড়ার পরই বিজেপিতে যোগদান এবং বিজেপিতে যোগদানের পর যেটা কাঙ্ক্ষিত ছিল কলকাতা উত্তর, সেই কেন্দ্র থেকেই তাপস রায়কে প্রার্থী করলো বিজেপি। কলকাতা দক্ষিণের দিকে যদি নজর রাখি, কলকাতা দক্ষিণে প্রার্থী করা হচ্ছে দেবশ্রী চৌধুরীকে। 19 জনের প্রার্থী তালিকায় দার্জিলিং থেকে রাজু বিস্তার, সেখানে হর্ষবর্ধন সিংলাকে প্রার্থী করা হয়নি, প্রার্থী করা হলো দার্জিলিং থেকে রাজু বিস্তারকে। বিজেপির প্রার্থী তালিকায় 19 জনের যে প্রার্থী তালিকা প্রকাশ করা হচ্ছে, সেখানে দার্জিলিং এ প্রার্থী রাজু বিস্তার। দমদম 2021-এর বিধানসভা ভোটের আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন শিলভদ্র দত্ত এবং শিলভদ্র দত্তকে 24-এর লোকসভা নির্বাচনে দমদম থেকে প্রার্থী করলো বিজেপি। যদি জলপাইগুড়ি উত্তরের দিকে নজর রাখি, জলপাইগুড়িতে নির্মল চন্দ্র রায় তৃণমূলের প্রার্থী, সেখানে প্রার্থী করা হলো ডক্টর জয়ন্ত রায়কে। বিজেপির প্রার্থী জয়ন্ত রায় জলপাইগুড়িতে। 19 তারিখ থেকে ভোট। মেদিনীপুরে জুনমালিয়া এবং অগ্নিমিত্রা পল লড়াইয়ে মুখোমুখি। জুনমালিয়া অগ্নিমিত্রা পল, বিধায়ক অগ্নিমিত্রা পল এবার সাংসদ প্রার্থী, যেখানে সাংসদ হিসেবে ছিলেন দিলীপ ঘোষ। সকাল থেকে যে খবরের দিকে আমরা নজর রেখেছিলাম যে দিলীপ ঘোষ কি মেদিনীপুরেই প্রার্থী হচ্ছেন নাকি অন্য জায়গায়, ঠিক তাই হলো, বদল করা হলো। মেদিনীপুরে দিলীপ ঘোষকে বদল করে অগ্নিমিত্রা পলকে করা হলো বিজেপির প্রার্থী। জুনমালিয়ার সঙ্গে অগ্নিমিত্রা পল। কৃষ্ণনগরে আমরা খবর দেখেছিলাম নিউজ 18 বাংলায় রাজমাতা অমৃতা রায়কে প্রার্থী করার সম্ভাবনা বিজেপির, এবং নিউজ 18 বাংলার খবরে শিলমোহর মহুয়া মৈত্র তৃণমূলের প্রার্থীর বিপরীতে বিজেপির অমৃতা রায়। কৃষ্ণনগরে রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণী তৃণমূলের প্রার্থী, কৃষ্ণ কল্যাণীর বিপরীতে লড়াই করবেন বিজেপির কার্তিক পাল। প্রার্থী ঘোষণা করা হয়েছে 19 জনের প্রার্থী তালিকায় রায়গঞ্জে বিজেপির প্রার্থী কার্তিক পাল। ধনঞ্জয় ঘোষ জঙ্গিপুরের প্রার্থী, জঙ্গিপুরে খলিলুর রহমান তৃণমূল প্রার্থী করেছে খলিলুর রহমানকে, আর সেখানে খলিলুর রহমান ভার্সেস ধনঞ্জয় ঘোষ। বারাকপুরে বন্ধুর বিরুদ্ধে লড়াই, পার্থ ভৌমিকের বিপরীতে বিজেপির অর্জুন সিং। কাকলি ঘোষ দস্তিদার বারাসাতে তৃণমূলের প্রার্থী, অন্যদিকে স্বপন মজুমদারকে করা হলো বারাসতের বিজেপি প্রার্থী। 19 জনের নাম ঘোষণা করা হয়েছে, তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় বসিরহাট, যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে গত 5ই জানুয়ারি থেকে সন্দেশখালীর খবর বারবার শিরোনামে উত্তপ্ত হয়েছে সন্দেশখালী নিয়ে রাজ্য রাজনীতি। সেখানে হাজী নুরুল ইসলামের বিপরীতে বিজেপির রেখা পাত্র। মথুরাপুরে তৃণমূল প্রার্থী করেছে বাপি হালদারকে, আর বাপি হালদারের বিপরীতে বিজেপির প্রার্থী অশোক পুরকায়েত। কলকাতা দক্ষিণে মালা রায়কে প্রার্থী করেছে তৃণমূল, আর মালা রায়ের বিপরীতে এবার কলকাতা দক্ষিণে প্রার্থী করা হলো বিজেপির দেবশ্রী চৌধুরীকে। কলকাতা উত্তর যেমনটা আপনাদের বলছিলাম, তাপস রায় লোকসভা নির্বাচনের আগেই আমরা দেখেছি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এক রাশ ক্ষোভ উগরে তিনি দল ছাড়েন, তিনি ইস্তফা দেন তার বিধায়ক পদ থেকে। তারপরেই বিজেপিতে যোগদান করেন এবং বিজেপিতে যোগদান করার পর এটা কাঙ্ক্ষিত হয়েছিল যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কলকাতা উত্তর থেকে লড়বেন তাপস রায়। আজকে প্রার্থী তালিকা ঘোষণার পরও দেখা গেল যে কলকাতা উত্তর থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায় ভার্সেস বিজেপির তাপস রায়। উলুবেড়িয়াতে সাজদা আহমেদ তৃণমূল প্রার্থী সাজদা আহমেদ, আর সেখানে বিজেপি প্রার্থী করেছে অরুণ উদয় পাল চৌধুরীকে। শ্রীরামপুরে যেমনটা আমরা দেখেছি যে ছবি আপনারা দেখছেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূলের প্রার্থী এবং তার জামাই কবীর শঙ্কর বোস বিজেপির প্রার্থী। অর্থাৎ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের জামাইয়ের সঙ্গে লড়াই, জামাই তার মেয়ের সঙ্গে বিয়ে করেছেন কবীর শঙ্কর বোস এবং তার বিরুদ্ধে এবার লড়াই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের শ্রীরামপুর কেন্দ্রে। মিতালি বাগ আরামবাগের বিজেপি তৃণমূল প্রার্থী, আর মিতালি বাগের বিরুদ্ধে প্রার্থী করা হলো অরূপ কান্তি দিগরকে।
আরামবাগ মিতালি বাগের ভার্সেস অরূপ কান্তি দিগর। তমলুক, যেমনটা আমরা বারবার বলেছিলাম, কারণ অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি যখন অবসর নিলেন এবং তারপর থেকেই যখন আমরা দেখলাম বিজেপিতে যোগদান করলেন, বিজেপিতে যোগদানের পরেই তমলুকেই তাকে বারবার দেখা গেছে জনসংযোগ করেছেন, তিনি বৈঠক করেছেন কর্মীদের নিয়ে এবং সেখানে তার নামে দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছে, ফ্লেক্স, তার কাট আউট, যে ছবি আমরা দেখেছিলাম তমলুকে। এবং আমরা নিউজ 18 বাংলায় বলেছিলাম যে নিউজ 18 বাংলায় আমরাই দেখিয়েছিলাম সম্ভাবনা রয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি প্রার্থী হতে পারেন তমলুক থেকে। নিউজ 18 বাংলার খবরে শিলমোহর, দেবাংশু ভট্টাচার্যের বিপরীতে বিজেপির অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বর্ধমান পূর্বে ডাক্তার শর্মিলা সরকারকে প্রার্থী করেছে তৃণমূল, অন্যদিকে অসীম সরকার, বিজেপি প্রার্থী অসীম সরকার বর্ধমান পূর্ব। বর্ধমান দুর্গাপুর, দিলীপ ঘোষকে এবার প্রার্থী করা হলো বর্ধমান দুর্গাপুরে, যেখানে SS আলুওয়ালিয়াকে এর আগে প্রার্থী করে বিজেপি, সেখানে তৃণমূলের প্রার্থী কীর্তি আজাদ। তবে দিলীপ ঘোষ তিনি কিন্তু জানিয়ে দিলেন তাকে যেই কেন্দ্রেই দাঁড় করানো হোক না কেন জেতার ব্যাপারে 100% আশাবাদী তিনি। এবং দিলীপ ঘোষ তিনি কাল থেকেই প্রচারে নামবেন, কাল সকালেই তিনি পৌঁছে যাবেন বর্ধমানে, সেখান থেকে প্রচার শুরু করবেন এবং জেতার ব্যাপারে 100% আশাবাদী দিলীপ ঘোষ। দার্জিলিং এর তৃণমূলের প্রার্থী গোপাল লামা এবং সেখানে দার্জিলিং এর বিজেপি প্রার্থী রাজু বিস্তা, সেখানে হর্ষবর্ধন সিংলাকে প্রার্থী করেনি বিজেপি, প্রার্থী করা হলো রাজু বিস্তাকে। দমদমের সৌগত রায় দীর্ঘদিনের সাংসদ এবং সেই সাংসদকেই এবার প্রার্থী করেছে তৃণমূল, তার উপরই ভরসা রেখেছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে বিজেপির প্রার্থী শিলভদ্র দত্ত, যিনি 21 বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন এবং 24 দমদম লোকসভা কেন্দ্রে সৌগত রায় ভার্সেস বিজেপির শিলভদ্র দত্ত। দমদমের পাশাপাশি বারাকপুরের দিকে নজর রাখতে হবে, কারণ বারাকপুরে বন্ধু পার্থ ভৌমিক, তার বিরুদ্ধে এবার লড়াই করবেন বিজেপির অর্জুন সিং। আমি মানুষের সঙ্গে কাজ করা লোক, আমি সিজনাল পলিটিশিয়ান নয়, আমি রোজ মানুষের সঙ্গে কাজ করি। আমার উপরে মানুষের বিশ্বাস আছে, মানুষ আমাকে ভোট দেবে, মানুষের কাজ করেছি। একমাত্র বাংলা এমপি আছি যে নিজের এমপি ল্যাডের 100% টাকা খরচ করি, কাজটাও ভালোভাবে করি, মানুষের সঙ্গে 24 ঘন্টা থাকি, মানুষ আমার উপরে বিশ্বাস করে। এই জন্য এই লড়াই আমার জন্য কোনো কঠিন নেই, লড়াই হয়, লড়াই করে জিততে হবে, এই লড়াই নিশ্চিতভাবে জিতবে। দেখুন, বিজেপি একটা বড় সমূহ, একটা বড় সংখ্যক মানুষ, বিজেপি বিচার পরিবার থেকে নিয়ে সমস্ত লোক বিজেপিতে থিঙ্ক ট্যাঙ্ক আছে, বিজেপির চিন্তাভাবনা করে, বিজেপি একটা রাষ্ট্রবাদী দল আছে, তার নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী মোদিজি। উনি যে বিশ্বাস করেছেন আমার উপরে, দল যে আমার উপরে বিশ্বাস করেছে, বাংলার বিজেপি আমার উপরে, বাংলার বিজেপির সমস্ত নেতৃত্ব, শুভেন্দু অধিকারী থেকে নিয়ে সুকান্ত মজুমদার থেকে নিয়ে সবাই আমার উপরে যে বিশ্বাস করেছেন, নাড্ডাজি আর অমিত শাহজি, তাতে আমি নিশ্চিত কি ভারতীয় জনতা পার্টি সম্মান দিতে জানে, সম্মান নিতেও জানে। এখানে তো সরকারের স্পন্সর ক্রাইম হয়। সরকার যদি নিরপেক্ষভাবে, পুলিশ প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করলে, মানুষ যদি নিজের অধিকার প্রয়োগ করতে পারলে নিশ্চিতভাবে শান্ত থাকবে। আর মানুষকে আমি অ্যাসুরেন্স দিতে পারি কি আমি সবসময় মানুষকে নিয়ে চলি। যত অপরাধী, যত ক্রিমিনাল, যত পুলিশের যোগসাজ সব তৃণমূল কংগ্রেসের হাতে আছে। তার জন্য মানুষ এটা ভালো করে জানে, মানুষের বিশ্বাসও আছে। আমি মানুষের পাশে সবসময় থাকবো, এই অঙ্গীকার করতে পারি। প্রচারে কবে কিভাবে নামছেন, কাল থেকে কিভাবে নামছেন? প্রথম হনুমান মন্দির, আমাদের পঞ্চমুখী মন্দির আছে, ওখানে দর্শন করব, মা কালী কাছে, বড় মা কাছে দর্শন করব, করে প্রচার শুরু করব।
বিজেপি প্রার্থী ঘোষণা হওয়ার পরে অর্জুন সিং পুরো মেজাজে এবং অর্জুন ম্যাজিক দেখা যাবে ভোটের দিন, এমনটাই তিনি জানিয়ে দিলেন। এবং ফের লোকসভায় পদ্ম ফুলে জয়ী হয়ে মোদীকে একটা আসন বারাকপুর থেকে উপহার দেবেন, এমনটাই অর্জুন সিং দাবি করছেন। ক্যামেরা অরবিন্দ প্রসাদ সঙ্গে অর্ণব হাজরা ও অরুণ ঘোষ, ব্যারাকপুর, উত্তর চব্বিশ পরগনা। বারাকপুরের পাশাপাশি যদি উত্তর কলকাতার দিকে নজর রাখি, উত্তর কলকাতায় বিজেপি প্রার্থীর তালিকা যে প্রকাশ করা হয়েছে সেখানে তাপস রায়কে প্রার্থী করা হয়েছে, যিনি কিছুদিন আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন এবং একাধিক ক্ষোভ তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন এবং ক্ষোভ উগরে দেওয়ার পর তিনি যোগদান করেন বিজেপিতে এবং যেমনটা কাঙ্ক্ষিত ছিল সেই কাঙ্ক্ষিত উত্তর কলকাতা থেকে বিজেপি প্রার্থী করলো তাপস রায়কে। আর তারপরে কিন্তু ইতিমধ্যে আবির খেলায় মেতে উঠেছেন তার কর্মী সমর্থকরা, যে ছবি দেখছেন চলছে মিষ্টি মুখ। কোনো কঠিন লড়াই নয়, অত্যন্ত সহজ লড়াই। আমি একজন রাজনৈতিক কর্মী, দীর্ঘদিনের মানুষের সাথে থাকি, কর্মীদের সাথে থাকি, সব সময় আমাকে পাওয়া যায়। 52 বছরে আমাকে পাওয়া যায়নি এমন একটা দিন কখনো সাধারণ মানুষ এবং কর্মীরা বলতে পারবে না। তো সুতরাং মোটেই কঠিন লড়াই নয়। তার কারণ হচ্ছে যে আজকের পরিস্থিতিতে যে পরিস্থিতি বাংলার বুকে, সেখানে তৃণমূল কংগ্রেসকে মানুষ ভোট দেওয়ার কথা আর ভাবতেই পারছে না। আর তার উপরে প্রার্থী উত্তরের কে জানেন, যাকে পাওয়া যায় না, যার দেখা পাওয়া যায় না, যিনি কর্মীদের সঙ্গে দেখা করেন না, তার দেখাও পায় না, সাধারণ মানুষ পায় না। এটা খুবই দুর্ভাগ্যের এবং দুঃখের বিষয় এবং সেটা সর্বজন বিদিত, উত্তরের মানুষরা জানেন বিষয়টা। আমি কৃতজ্ঞ ভারতীয় জনতা পার্টি পরিবারের প্রতি, কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি, রাজ্যের নেতৃত্বের প্রতি, যে তারা আমাকে এই সুযোগ, এই সম্মান দিয়েছেন এবং কলকাতা উত্তরের মতন একটি সম্মানজনক কেন্দ্রে আমাকে লড়বার জন্য তারা মনোনীত করেছেন। আমি কিন্তু জুন মাসে ঠিক করেছিলাম দল ছাড়ব এবং রাজনীতি ছাড়ব। আমি দল এবং সমস্ত পদ ছাড়ার পরে আমাকে বিজেপি নেতৃত্বের কাছ থেকে আমার কাছে প্রস্তাব আসে, আমি সেই প্রস্তাব গ্রহণ করি। কিন্তু শেষের দিকে তো তৃণমূলের কাছ থেকেও প্রস্তাব এসেছিল আমার কাছে। আমি বলেছি আমি সিদ্ধান্ত নিয়েছি আর তৃণমূল কংগ্রেস করব না, সুতরাং তাদের প্রস্তাব আমি গ্রহণ করতে পারিনি। তো সুতরাং দল আমি ছেড়েছি, যে এটার জন্য সেটা নয়, সেটা একটা দীর্ঘ ঘটনা, আলোচনা প্রয়োজন আছে। প্রয়োজন হলে সেটা নিশ্চয়ই কোনো না কোনো দিন বলবো। আমি আশা করি ওপরে দেবতা, নিচে গণদেবতা, সুতরাং এই দুয়ের আশীর্বাদ পেয়ে আগামী দিনে কলকাতা উত্তরের প্রতিনিধিত্ব আমিই করব বিজেপির প্রার্থী হিসাবে। সেটা দেখা যাক। তার কারণ অনেকেই খুবই দুঃখে রয়েছে, কষ্টে রয়েছে, যন্ত্রণায় রয়েছে, ব্যথিত। তার কারণ অপমান থেকে কেউ বাদ যায়নি। জোড়া মোমবাতি যারা করেনি তারা এই দলের প্রথম দিনে কর্মী হলেও বা ভালো কর্মী হলেও পরের দিকে জয়েন করেছে, কিন্তু ভালো কর্মী, কিন্তু তারা কলকাতা উত্তরে সুযোগ পায়নি। আমাকে দল কলকাতা উত্তরের সভাপতি করেছিল। কেন করেছিল দল বলতে পারবেন। এবং তারপরে সুদীপ ব্যানার্জির অনুরোধে মেসেজ এবং ফোন কলে বারবার ওই যাকে কুণালের ভাষায় ন্যাগিং বলা হয়, সেইটাতে আমাকে 7 মাস পর সরিয়ে দেওয়া হলো। সুতরাং ওনার পছন্দ অপছন্দের ওপর তৃণমূল করা এবং না করা নির্ভর করে। সুতরাং আমি অপারগ। আমি বলেও দিয়েছিলাম বহুদিন আগে দলকে যে না, আমি ওকে খুশি করার জন্যে আমার রাজনৈতিক কর্মী আমি হইনি, আমি ওকে খুশি করতে পারবো না। এটা জানি, সর্বজন বিদিত, দলে জানে না এরকম কেউ নই। এবং আমি প্রকাশ্যেই সমস্ত কিছু বলেছি বারংবার। বিজেপি যাকেই প্রার্থী করবে বরানগর কেন্দ্রে আমি তাতেই খুশি হব এবং তার জন্য যা করার আমি করব। আমি সবে 17-18 দিনের কর্মী বিজেপির। সুতরাং আমার এই ঔদ্ধত্য নেই যে বিজেপি দলকে আমি বলবো যে একে প্রার্থী করো বরানগর কেন্দ্র থেকে। বরানগর কেন্দ্র থেকে যাকেই প্রার্থী করবে আমি তার জন্য যতটুকু যা করার নিশ্চিত যে আমি করব।
তাপস রায়ের পর এবার বর্ধমান দুর্গাপুরে দিলীপ ঘোষকে প্রার্থী করা হলো। দিলীপ ঘোষ, যিনি খড়গপুরের বিধায়ক ছিলেন, মেদিনীপুরের সাংসদ ছিলেন, বিজেপির রাজ্য সভাপতি ছিলেন, সর্বভারতীয় পদে ছিলেন, এবার মেদিনীপুর কেন্দ্র থেকে তাকে সরিয়ে তাকে প্রার্থী করা হলো বর্ধমান দুর্গাপুরে। তবে জেতার ব্যাপারে 100% আশাবাদী দিলীপ ঘোষ। আগামীকাল থেকেই প্রচারে দিলীপ ঘোষ বর্ধমান পৌঁছে যাবেন, সেখানেই থাকবেন এবং জিতবেন, এমনটাই জানালেন দিলীপ ঘোষ। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন দিলীপ ঘোষ। তার সঙ্গে আমরা সরাসরি একবার কথা বলে নেব। দিলীপ দা, নতুন কেন্দ্র দেওয়া হলো আপনাকে, মেদিনীপুর কেন্দ্র ছেড়ে দিতে হলো, মন খারাপ, অভিমান হচ্ছে? রাজনীতিতে অভিমান মন খারাপের কোনো জায়গাই নেই। আমরা পার্টির সৈনিক, যে কাজটা ওটা নিষ্ঠার সঙ্গেই করি, এতেই অভ্যস্ত, তার কোনো ব্যতিক্রম হবে না। এই যে মেদিনীপুরের মাটি দীর্ঘদিনের আপনার চেনা জানা, প্রথমে খড়গপুরের আপনি বিধায়ক, তারপরে মেদিনীপুরের আপনি সাংসদ, এবং সেখানে সেই জায়গা ছেড়ে আপনাকে চলে যেতে হচ্ছে। যখন আমি রাজনীতি শুরু করি তখন পশ্চিমবাংলায় জেতার অভ্যাস ছিল না, আমাকে লড়তে বলা হলো। আমি তখন রাজনীতি নতুন এসেছি, আমার যে জায়গা পরিচিতি ছিল খড়গপুরের বিধায়ক লড়লাম। আবার 3 বছর পরে লোকসভা লড়তে বলা হলো, আমার যেটা পরিচিতি ছিল মেদিনীপুরে লড়লাম। আজ সারা পশ্চিমবাংলায় বিজেপি আছে, এমএলএ এমপি আজ সব আছে, যে কোনো জায়গাতে আমরা জিততে পারি। সেই জন্য পার্টি হয়তো আমাকে সাহস করে ওখানে পাঠিয়ে দিচ্ছে। একজন জেতা প্রার্থীকে অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হলো, যারা যেখানে জিতেছেন সেই সব জায়গায় তাদেরকে দেখা যাচ্ছে ক্যান্ডিডেট করা হলো, আপনাকে সরিয়ে দেওয়া হলো। আমাকেও আরেকজন জেতা প্রার্থীর জায়গায় পাঠানো হয়েছে। ফলে সেখানে কিন্তু আপনার জায়গাটা, রাজু বিস্তাকে তার কেন্দ্র দেওয়া হয়েছে, আপনাকে নিজের জায়গা থেকে সরিয়ে দেওয়া হলো। এটা কি কোথাও একটুখানি মনে বিঁধছে না দিলীপ দা? ওদের উপরে হয়তো ভরসা নেই পার্টি, আমার উপর ভরসা আছে বলে আমাকে নতুন জায়গায় পাঠিয়ে। অর্জুন সিং দল ছেড়ে চলে গিয়েছিলেন, তিনি আবার দলে ফিরলেন, তাকে আবার সেই ব্যারাকপুরে ক্যান্ডিডেট করা হলো, কিন্তু আপনাকে মেদিনীপুর থেকে সরিয়ে দেওয়া হলো দিলীপ দা। আমি যেটা বললাম যে আমার উপরে বেশি ভরসা আছে, তাই নতুন জায়গায় পাঠানো হয়েছে। কোথাও কি মনে হয় যে দলের এই সমস্যাটা একটা তৈরি হয়েছিল, তাই জন্য মেদিনীপুর কেন্দ্রটা আপনাকে ছেড়ে দিতে হলো? আমি জানি না কি সমস্যা আছে, জানি না। আজ পশ্চিমবাংলায় যদি কোনো সিট 1 নম্বর সিট থাকে সেটা হচ্ছে মেদিনীপুর। তাহলে 1 নম্বর সিটে আপনাকে দেওয়া হলো না কেন? আমাকে কেন দেবে? যে কেউ জিততে পারে ওখানে। দিলীপ ঘোষ সবচেয়ে টাফ সিটে জিতেছে, তাই ওকে পাঠানো হয়েছে। আপনি কি বিজেপি সেই ব্যক্তি যিনি ভাঙবেন তবু মচকাবেন না, সেই জন্য কি এটা? না, এমন পার্টি তৈরি করে যেন ভাঙবেও না, আমিও ভাঙি না, পার্টিও সেরকম মচকাবে না, জিতে ছাড়বে। তিনি পরিষ্কার বলছেন যে তিনি সহজে ভাঙবেন না, তিনি জিতেই ছাড়বেন। তবে 1 নম্বর জায়গা মেদিনীপুর, সেটা তিনি স্বীকার করছেন। মেদিনীপুর থেকে যে জায়গায় তাকে দেওয়া হয়েছে সেই জায়গায় তিনি লড়াই করবেন এবং জিতে আসবেন, এমনটাই দাবি দিলীপ ঘোষের। যেখানে মনে হয় যে দিলীপ ঘোষ একজন লিডার, তাই যে কেন্দ্র থেকে দাঁড়াবেন সেখানেই জিতবেন এবং পার্টি তার সঙ্গে কথা বলেই তার কেন্দ্র ঠিক করেছেন। তিনি স্বাগত জানাচ্ছেন, বলছেন শুভেন্দু অধিকারী। দিলীপদার সঙ্গে কথা বলেই মনে হয় পার্টির সিদ্ধান্ত নিয়েছে, আমি ওয়েলকাম করছি। দিলীপদা রাজ্যের নেতা, 42টা কেন্দ্রের মধ্যে SC ST রিজার্ভ ছাড়া যেখানেই দিলীপ ঘোষ দাঁড়াবে সেখানেই জিতবে। হি ইজ দ্য লিডার। পশ্চিমবঙ্গ বিজেপির কর্মীদের মনে ওনার একটা অন্য জায়গা আছে, অনেক ভোটে জিতবে। মেদিনীপুরে প্রার্থী করা হয়েছে অগ্নিমিত্রা পলকে, যেখানে তৃণমূল প্রার্থী জুন মালিয়ার বিপরীতে এবার মেদিনীপুরে দিলীপ ঘোষের যে কেন্দ্র, সেই কেন্দ্রে এবার লড়াই করবেন অগ্নিমিত্রা পল, বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। আপনাকে অবশ্যই শুভেচ্ছা, আপনি সেখান থেকে লড়াই করবেন। তবে এক্ষেত্রে সেই মেদিনীপুর যেখানে দিলীপ ঘোষ তিনি প্রার্থী ছিলেন, আগেরবার তিনি জয়ী সাংসদ, সেই জায়গায় আপনি এবার প্রার্থী, চাপটাকে একটু বেশি? একদমই নয়, কারণ কি আমার কাছে এটা কি বলবো, খুব সৌভাগ্যের ব্যাপার যে আজকে যার হাত দিয়ে আমি এই বিজেপিতে এসেছি 2019 সালে, সেটা হচ্ছে দিলীপ ঘোষ মহাশয়। তিনি তখন প্রেসিডেন্ট ছিলেন, তার হাত থেকে আমি ফ্ল্যাগ ধরেছি। তারপরে আজকে মহিলা মোর্চার সভানেত্রী করা, সেটাও দিলীপদাই করেছেন। এবং আজকে কীরকম একটা গড সেন্ট মনে হচ্ছে যে আজকে দিলীপদার কনস্টিটিউয়েন্সিতে আমি লড়তে যাচ্ছি, এবং সেখানে বিশ্বাস করুন আমায় কিন্তু খুব একটা কিছু করতে হবে, কারণ দিলীপদা যে অসাধারণ মানুষের জন্য কাজ করেছেন এমপি হিসেবে, এবং তিনি তো সাংগঠনিকভাবে ভীষণ স্ট্রং একজন মানুষ। আপনাদের যারা বিরোধী, তারা তৃণমূল কংগ্রেস, তারা বারবার বলছে যে মেদিনীপুরের মতো আসন দেখলে বোঝা যায় যে বিজেপির মধ্যে একটা কোন্দল চলছে, যে কারণে দিলীপ ঘোষকে মেদিনীপুরে ক্যান্ডিডেট করা হচ্ছে না। সেই জায়গা থেকে কি একটা কর্মীদের কাছে পৌঁছানোর ক্ষেত্রে একটা চাপ থাকবে আপনার? না, এটা এখানে কিন্তু বিজেপি আজকে টিএমসি ঠিক বুঝবে না। আমাদের সিস্টেম, আমাদের রেজিমেন্টেড পার্টি যে হিসেবে চলে, সেটা টিএমসি বুঝতে পারবে না, কারণ তাদের তো দেখুন একটাই পোস্ট, বাকি সব
ল্যাম্পপোস্ট। সেখানে আমাদের এখানে প্রতিটা জিনিস অত্যন্ত বিবেচনা করে করা হয়। আজকে তাদের লিস্ট অনেক আগে বেরিয়ে গেছে, আমাদের আজকে এতদিন বাদে বেরোলো। বাড়তি চাপ ক্রিয়েট করবে না যে প্রচারের দিন কমে গেল? নট রিয়েলি, আমাদের 1.5 মাস 2 মাস হাতে সময়, 6th ফেজে ইলেকশন 25th অফ মে। অ্যান্ড আমরা এটাতে বিলিভ করি যে স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। মমতা ব্যানার্জি আর টিএমসি হচ্ছে ওই খরগোশটা, আর আমাদের পার্টি হচ্ছে ওই টর্টয়েস। আলটিমেটলি কিন্তু আমরাই জিতব। দাদার কাছে গেছিলাম আশীর্বাদ নিতে, কারণ কি ওই জোনে কিভাবে কি করব, ওই এলাকাতে কিভাবে, আমি ওখানে কাজ করেছি মহিলা মোর্চার সভানেত্রী হিসেবে, বাট তারপরে তো ওইখানে খুব একটা যাওয়া হয়নি। সো দাদা তো রয়েছেন মাথার উপরে, উনি বলেছেন কোনো অসুবিধা হবে না, কোনো অসুবিধা হলেই আমাকে তুমি জানাবে, এবং সব রকমভাবে দাদা রয়েছেন যেখানে আমার আর চিন্তা কি, ওনার আশীর্বাদ নিতে গেছিলাম। বিরুদ্ধে যার লড়াই, তিনিও একজন বিধায়ক, আপনিও একজন বিধায়ক, সেই জায়গা থেকে লড়াই জুন মালিয়ার বিরুদ্ধে। সেই জুন মালিয়া, তার বিরুদ্ধে লড়ার ক্ষেত্রে তিনি ইতিমধ্যেই প্রচার করছেন, আমরা রোজ দেখতে পাচ্ছি। মেদিনীপুরের মতো বড় আসন, অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন, সেখানে লড়ার ক্ষেত্রে কি কি বিষয় নিয়ে আপনি জোর দেবেন? দেখুন, আমি জুন মালিয়া, যিনি টিএমসির ক্যান্ডিডেট হয়েছেন মেদিনীপুর থেকে, তাকে আমি শুভেচ্ছা জানাই। যে বিষয়গুলো নিয়ে লড়াই, সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে জায়গায় জায়গায় সন্দেশখালী, মহিলাদের কোনো সুরক্ষা নেই। আমি একজন মহিলা হয়ে মহিলাদেরকে এটা অ্যাওয়্যার করাতে চাই যে আজকে আমরা কোন পশ্চিমবঙ্গে রয়েছি। আমাদের কাছে মেন যে এজেন্ডা, সেটা হচ্ছে যে জিরো টলারেন্স টু করাপশন। আজকে জন্ম থেকে মৃত্যু, এই মমতা সরকার আমাদের কি দিয়েছেন? জন্ম হলেও ঘুষ দাও, আর ক্রিমেটোরিয়ামে নিমতলা বা কেওড়াতলাতে গেলেও আপনাকে ঘুষ দিয়ে ওই চুল্লিতে ঢুকতে হবে। সুতরাং জিরো টলারেন্স টু, আমরা 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 ক্লিন করতে চাই এই সিস্টেমকে। আমরা সিন্ডিকেটের পার্ট হব না, আমরা কাটমানি দেব না, আমরা একটা স্বচ্ছ সিস্টেম করতে চাই। সো জিরো টলারেন্স টু করাপশন। বসিরহাটে বিজেপি প্রার্থী করেছে রেখা পাত্রকে, আর রেখা পাত্র তিনি বলছেন সন্দেশখালীর মা বোনেদের পাশে সর্বদা থাকবেন, আর তাকে প্রার্থী করার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন রেখা পাত্র। রেখাদি, আপনি সন্দেশখালীর একজন প্রতিবাদী মুখ। বসিরহাট লোকসভায় ভারতীয় জনতা পার্টি আপনাকে প্রার্থী করেছে, কি বলবেন? দেখুন, আমি প্রথমত বলবো মাননীয় নরেন্দ্র মোদীজিকে, ওনাকে অসংখ্য ধন্যবাদ। উনি আমার মতো একজন গ্রাম্য মহিলাকে প্রার্থী করার জন্য, আর এই সন্দেশখালী বসিরহাট জেলার মা বোনেদের পাশে দাঁড়ানোর জন্য আমি সর্বদাই ওই মা বোনেদের পাশে থাকবো, আর ওনাদের হয়ে আমি প্রতিবাদ করব।